5 তারিখের আন্দোলনে মারা গেছি। ও আমার মৃত সাজাইছে, সাজাইয়া লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। 2024 সালের আগস্ট মাসে তার ব্যাপারে বাদী হয়ে বোর কথাও বলে নাই, বাদী হয়ে তুমি জাস্ট মামলা করবা করে গেছি। আমি উকিলের সাথে কোনো ধরনের কথা বলি নাই, ওনারাই সব কিছু বানাইছে। আমারও কোনো ধরনের কথাই জিজ্ঞেস করা হয়নি এখানে। এ যেন ঘর পোড়ার মধ্যে আলু পোড়া। 5 আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছিল, বাংলাদেশের সকল প্রাণী এবং মানুষজন সবাই জানে। প্রিয় দর্শক, সেই ঘটনা দিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য বেরোয় আসলো। আগে পরে হয়তো আপনারা এই ধরনের খবর কেউ জানেন না, এবং এই ধরনের ঘটনা হতে পারে আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে। আপনারা অবাক হয়ে যাবেন, ঘটনাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, লাশ নিয়ে কেমন যেন খেলা, লাশের রাজত্ব করে যে 5 আগস্ট ছাত্রদেরকে নির্মম ভাবে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, সারা পৃথিবীর মানুষ দেখেছে। প্রিয় দর্শক, সেই লাশকে নিয়েই কেমন যেন ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, একটি মেয়ের, কুলসুম আক্তারের বিবাহই হয় নাই, অথচ একটি ছেলেকে নাম দিয়ে, সে মৃত ব্যক্তির নাম দিয়ে সে এখনো পর্যন্ত জীবিত, অথচ তাকে মৃত ঘোষণা করে মাটি দিয়ে অন্য লোক বেওয়ারিশ দাস দাফন করে দিয়ে তার নামে মামলা দিছে সাধারণ কিছু এলাকাবাসীদের নামে। প্রিয় দর্শক, চিহ্নিত করে যারা সাবেক যেন সুযোগের সদ্ব্যবহার করেছে, যারা বিগত দিনে ক্ষতি করেছে, পাড়া প্রতিবেশী ছিল, অনেকেরই সুবিধা হয় না, অসুবিধা হয়, এই ধরনের উল্লেখিত কিছু লোকজনকে বাছাই করে তাদের নামে এই গায়েবী মামলা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই অ্যাটেম্পট মার্ডারের মামলা দেওয়ার পরে সেই লোকটাকে পুলিশ যখন তদন্ত করতে গেল আসামিদেরকে, সেই আসামি পক্ষের কিছু লোকজন পুলিশের কাছে ধরা দিয়ে বলতেছে যে আমরা যার নামে আসামি, যার হত্যাকাণ্ডের আসামি আমরা, সে কেন এই পৃথিবীর বুকে এখন পর্যন্ত জীবিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, এই ঘটনাটি যখন পুলিশ প্রশাসন জানতে পারল, তখন তাদের শরীরের পশম দাঁড়িয়ে গেল। কি করে এটা সম্ভব, কিভাবে বা এটা হতে পারে? ডাক দিল সেই মামলার বাদী কুলসুম আক্তারকে। এই কুলসুম আক্তার কি বলে আমরা ভিডিও ক্লিপে শুনবো, আরো কয়েকটি কথা বলবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, সেই মামলার যে মারা গেছিল, যার জন্য মার্ডার কেসের আসামি হয়েছে 12 থেকে 14 জন, সেই ব্যক্তি এখন চট্টগ্রামে এবং খাগড়াছড়িতে, সিলেটে উনি আনন্দ উল্লাস করে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। যার ভালো লাগবে না, যে কোনো কৌশলে তার নামে একটি মামলা দিয়ে দিবে। আর এইভাবে হয়রানিমূলক মামলা দেওয়ার পরে প্রবাস থেকে ভাই এসেছিল বাংলাদেশে নতুন করে জীবনযাপন করার জন্য, কারণ প্রবাস জীবন অনেক কষ্টের। সে বাংলাদেশে আসার পরেই তার নামে মামলা দিয়ে দিল, এই গায়েবী মামলা, মিথ্যা মামলা। যখন পুলিশ তদন্ত করে ঘটনাটি জানতে পারলো, তারপরে কি হলো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করে দিয়েন। মামলায় বলছে যে ও আমার মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি। ও আমার মৃত নিহত অজ্ঞাত ব্যক্তিকে নিজের স্বামী পরিচয়ে আশুলিয়া থানায় মামলা করেছেন মানিকগঞ্জের কুলসুম বেগম। তার স্বামীর নাম আল আমিন। এবার একটু কক্সবাজার যাওয়া যাক। যে স্বামীকে মৃত দেখিয়ে কুলসুম আশুলিয়া থানায় মামলা করেছিলেন, সেই বাদীকে
গত 21 নভেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে আটক করেছে পুলিশ। সাথে ছিলেন রুহুল আমিন আর শফিকুল নামে 2 ব্যক্তিও। মামলার বাদী কেন আটক হলেন, এর জবাব জানতে ফিরে যেতে হবে 10 নভেম্বরে। যে স্বামীকে মৃত দেখে মামলা করেন কুলসুম হঠাৎ হাজির হন সিলেটের দক্ষিণ সুরমা থানায়। এক ভাই আমার ফোন দিছিল, তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো। এর আগে আমি কিছুই জানতাম না। মামলায় বলছে যে ও আমার মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমার মৃত সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। বাণিজ্যের উদ্দেশ্যে মামলা করার কারণে কুলসুমকে আটক করে পুলিশ। গ্রেফতার হওয়া রুহুল আমিনের বাসাতেই ভাড়া থাকতেন কুলসুম, আর তার কথাতেই আদালতে এই মিথ্যা মামলা করেছিলেন মানিকগঞ্জের কুলসুম। একজন লোক মারা গেছে, তুমি তার ব্যাপারে বাদী হয়ে বোর কথাও বলে নাই, বাদী হয়ে তুমি জাস্ট মামলা করবা। পরে গেছি আমি উকিলের সাথে কোনো ধরনের কথা বলি নাই, ওনারাই সব কিছু বানাইছে। আমারও কোনো ধরনের কথাই জিজ্ঞেস করা হয়নি ওইখানে। আমি এত কিছু বুঝিও না মামলার বিষয়ে। আমি মামলার একটা যে আসামি, ওনাদের একজনের নাম এখন পর্যন্ত জানি নি। এবার দেখুন এই মিথ্যা মামলার আসামিদের কি অবস্থা হয়েছিল। আমি ছিলাম বাহিরের দেশে, আমি প্রায় 1.5 বছর বাড়িতেই ছিলাম না। তার মধ্যে আমার নামে একটা মিথ্যা মামলা। যে এই মামলাগুলো এরকম যে না আমরা জামিন পাচ্ছি, না কোর্ট থেকে জামিন দিচ্ছে, পালিয়ে বেড়াইতে হচ্ছে। এখন এই যে অযথা আমাদের নামে হয়রানিমূলক মামলা হয়েছে, আমরা বাইরে বাইরে ঘুরতেছি, আসলে এগুলা খুব দুঃখজনক। সীমান্তের বাংলাদেশ অংশের গাছে ক্ষতচিহ্ন দেখেই যে কেউ বলবে ধারালো অস্ত্রের আঘাতের কোপ এগুলো। শনিবার চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয়রা ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে। এসব তারই চিহ্ন। আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো না, কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে। তবে এই ঘটনার প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশি নাগরিকরা। এ সময় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বাক বিতণ্ডা হয়। ওরা কিন্তু টিএসএল বোম গুলি কিন্তু বিজেপিতে সবকিছু চালাচ্ছে, বিএসএফ ইটকুল টিএসএল সবই চালাচ্ছে। আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে। জানা গেছে শনিবার বেলা 11:30টার দিকে কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার 177 এর সাব পিলার 3/4 এস পিলারের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইটকুল টিএসএল সবই চালাচ্ছে। আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে। জানা গেছে শনিবার বেলা 11:30টার দিকে কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার 177 এর সাব পিলার 3/4 এস পিলারের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।